আচ্ছা দেখো, এরপর আমরা পড়বো অ্যান্টিজেনের ধর্ম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যান্টিজেনের ধর্ম হচ্ছে বহিরাগত ধর্ম। অ্যান্টিজেনকে দেহ বহির্ভূত হতে হবে, অর্থাৎ বাইরে থেকে শরীরে প্রবেশ করতে হবে। কিন্তু আমরা দেখলাম একটু আগে যে কখনো কখনো অ্যান্টিজেন কি হচ্ছে বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যেই প্রবেশ মানে তৈরি হয়। শরীরের কোনো উপাদান অঙ্গ হচ্ছে কি অ্যান্টিজেন হিসেবে কাজ করে। আণবিক আকৃতি কি না, কোনো পদার্থকে অ্যান্টিজেন হতে গেলে তার ন্যূনতম আণবিক ভর থাকতেই হবে। অর্থাৎ একটা পদার্থকে যদি অ্যান্টিজেন হতে হয় তাহলে তার আণবিক ভর হতে হবে 10,000 ডালটনের বেশি, গ্রেটার দেন 10,000 ডালটন। এবং সবথেকে ভালো গুণসম্পন্ন অ্যান্টিজেনের আণবিক ভর হচ্ছে 1,00,000 ডালটন। ওকে, আমাদের দেহে যে ইনসুলিন আছে সেই ইনসুলিনের আণবিক ভর হচ্ছে 5,000 ডালটন এবং গ্লুকাগনের আণবিক ভর হচ্ছে 4,600 ডালটন। দেখো, থার্ড হচ্ছে রাসায়নিক প্রকৃতি। অ্যান্টিজেন সাধারণত কি হয়, প্রোটিন ধর্মী হয়, তাই তো। কিন্তু দেখবো কিছু 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 প্রোটিন হওয়ার সত্ত্বেও কিন্তু অ্যান্টিজেন নয়। যেমন ধরো জিলাটিন, হিস্টোন, এরা কিন্তু প্রোটিন ধর্মী কিন্তু এরা অ্যান্টিজেন নয়, ঠিক আছে। উপলব্ধি ক্ষমতা কি এর ধর্ম না, কোনো পদার্থকে অ্যান্টিজেন হতে গেলে এমন কিছু গঠন থাকতে হবে। কি গঠন? অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকতে হবে, যার দ্বারা কি হবে আমাদের দেহে ইমিউন সিস্টেম সহজেই চিনতে পারবে। তাহলে উপলব্ধি ক্ষমতাটা হচ্ছে অ্যান্টিজেন ধর্ম, যে যার কি হবে না, কোনো পদার্থকে অ্যান্টিজেন হতে গেলে এমন কিছু গঠন থাকা দরকার। এমন কিছু গঠন মানে অ্যান্টিজেন ডিটারমিনেন্ট সাইট, এপিটোপ, যার দ্বারা ইমিউন সিস্টেম সহজেই চিনতে পারে। ওকে, আর কিছু রাসায়নিক ধর্ম দেখা যায়, সেটা হচ্ছে আর কি দেখা যায় না, প্রজাতির নির্দিষ্টতা। আর দেখা যায় প্রজাতির নির্দিষ্টতা। প্রজাতির নির্দিষ্টতা কি, আমি একটু আগে বললাম যে একই প্রজাতির অন্তর্গত বিভিন্ন প্রাণীর কি হবে, একই অ্যান্টিজেন থাকতে পারে। একটু আগেই দেখালাম যে বেড়াল, ভেড়া, ইঁদুর, এদের ক্ষেত্রে ফর্সম্যান অ্যান্টিজেন। ওকে, তাহলে একই প্রজাতির অন্তর্ভুক্ত জীবের নির্দিষ্ট অ্যান্টিজেন থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে অঙ্গ নির্দিষ্টতা। 6 পয়েন্ট হচ্ছে অঙ্গ অঙ্গ নির্দিষ্টতা। অঙ্গ নির্দিষ্টতা কি, দেখো অঙ্গ নির্দিষ্টতা হচ্ছে যে কোনো নির্দিষ্ট কোনো কলা বা অঙ্গের নির্দিষ্ট অ্যান্টিজেন থাকে। মানে কোনো যেমন ধরো বললাম যে লসিকা গ্রন্থি, হ্যাঁ, তারপর তোমার প্লিহা, টনসিল, মানে নির্দিষ্ট কিছু অঙ্গের নির্দিষ্ট কিছু অ্যান্টিজেন থাকে। বোঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে অ্যান্টিজেনের ধর্ম। এছাড়াও একটা দেখা যায় কি জানো তো, তড়িতাধান। তড়িতাধান হচ্ছে কি অ্যান্টিজেনের ধর্ম। মানে হচ্ছে অ্যান্টিজেন কিন্তু মানে কোনো বস্তুর তড়িতাধানের উপর কিন্তু ইমিউনোজেনিসিটি নির্ভর করে না। ধনাত্মক, ঋণাত্মক, প্রশম সমস্ত তড়িতাধান পদার্থ অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে 7 নম্বর পয়েন্ট কি বললাম, তড়িতাধান। কি বললাম, তড়িতাধান। না কোনো বস্তু মানে তড়িদাদানের উপর, কোনো বস্তুর তড়িদাদানের উপর ইমিউনোজেনিসিটি নির্ভর করে না। অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক, প্রশম যে কোনো অবস্থাতে কি হতে পারে, অ্যান্টিজেন কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে ধনাত্মক, ঋণাত্মক, প্রশম তড়িদাদান সম্পূর্ণ পদার্থ কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। ওকে, কি বললাম, ধনাত্মক, ঋণাত্মক বা প্রশম যে কোনো কি, যে কোনো প্রকারের পদার্থ কি হতে পারে না, অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তাহলে এই 7টা পয়েন্ট হচ্ছে কি অ্যান্টিজেনের ধর্ম। লিখলে যথেষ্ট। ওকে, দিয়ে দেবে। দেখো,
অ্যান্টিজেনের বৈশিষ্ট্য ধর্ম দুটোই ইম্পর্টেন্ট এবং এখান থেকে তো শর্ট কোশ্চেন আসবেই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ধরো এটা হচ্ছে অ্যান্টিজেন, হ্যাঁ, এইগুলো কি বললাম যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, তাই তো অনেকগুলো থাকে, মাল্টিভ্যালেন্ট থাকে ভয় বললাম। এই একটা অ্যান্টিজেনের সঙ্গে যখন অ্যান্টিবডি বাইন্ড করে সেগুলো কিন্তু আলাদা আলাদা অ্যান্টিবডি বাইন্ড করে, ঠিক আছে? অর্থাৎ একটা অ্যান্টিজেনের উপর অ্যান্টিবডি কিন্তু ডিফারেন্ট আলাদা আলাদা অ্যান্টিবডি বাইন্ড করে। আর একটা জিনিস, একটা অ্যান্টিবডির, এটা মনে রাখবে, একটা অ্যান্টিবডির দুটি কি আছে না অ্যান্টিজেন বাইন্ডিং সাইট দেখা যায় একটা অ্যান্টিবডির। এই একটা আমরা পরে স্ট্রাকচার দেখব, অ্যান্টিবডির দুটি বাইন্ডিং সাইট দেখা যায়। ওকে, এটা মনে রাখবে, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন কি হলো, অ্যান্টিজেনের বৈশিষ্ট্য হলো, অ্যান্টিজেন কত প্রকারের পড়লাম, অ্যান্টিজেনের ধর্ম হলো, অ্যান্টিজেন শেষ না, শেষ নয়, এই অ্যান্টিজেনের সঙ্গে যে টার্ম আছে সেগুলো আমরা দেখব। ওকে, ফার্স্ট হচ্ছে কমপ্লিট অ্যান্টিজেন। কমপ্লিট অ্যান্টিজেন লেখা বোঝা যাচ্ছে? দুঃখজনক ব্যাপার, মার্কারে কালি শেষ আমার। আচ্ছা, কমপ্লিট অ্যান্টিজেনটা কি? সেটা হচ্ছে যে আগেই বললাম, যে সমস্ত অ্যান্টিজেন প্রোটিন যুক্ত রাসায়নিক পদার্থ সম্পূর্ণ তাকে বলা হচ্ছে কমপ্লিট অ্যান্টিজেন বা সম্পূর্ণ। ওকে, তাহলে কি বলবো, যে প্রোটিন ধর্মী অ্যান্টিজেনকে বলা হয় কি? কমপ্লিট অ্যান্টিজেন। কমপ্লিট অ্যান্টিজেন, দেখি লেখা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, বোঝা গেছে? মুখে কথাটা শুনে লেখো, কি করবে। প্রোটিন ধর্মী অ্যান্টিজেনকে বলা হচ্ছে কমপ্লিট অ্যান্টিজেন। সেকেন্ড হচ্ছে ইনকমপ্লিট অ্যান্টিজেন, বা এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে কি না হ্যাপটেন্স। হ্যাপটেন্স বা এর একটা নাম কি অসম্পূর্ণ অ্যান্টিজেন। ওকে, দেখো এই অসম্পূর্ণ অ্যান্টিজেনটা কি না, কি বললাম, এটা হচ্ছে নন প্রোটিজেনাস, অর্থাৎ প্রোটিন ধর্মী নয়, অসম্পূর্ণ, ঠিক আছে? এই হ্যাপটেন্স হচ্ছে যে এ কি করে না অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে না, মানে হ্যাপটেন্স দেহে অ্যান্টিবডি তৈরি করার জন্য অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে না, এবং কোনো রাসায়নিক পদার্থের সঙ্গে বাইন্ড করে না, যুক্ত হয় না, তখন সেটাকে আমরা বলছি অসম্পূর্ণ অ্যান্টিজেন বা হ্যাপটেন্স। কিন্তু যদি এই হ্যাপটেন্স ধরো যদি কোনো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, যদি প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, যেটা বলছে বাহক অণু, বাহক অণু, তখন কিন্তু তাকে আমি বলতে পারি কি না সম্পূর্ণ অ্যান্টিজেন। এটা কিন্তু সম্ভব। ওকে, যে হ্যাপটেন্স বা অসম্পূর্ণ অ্যান্টিজেন কাকে বললাম না, যে আমাদের দেহে অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করে না অ্যান্টিবডি তৈরি করার জন্য, যেটা কোনো রাসায়নিক পদার্থের সঙ্গে যুক্ত নয়, সেই ধরনের অ্যান্টিজেনকে বললাম অসম্পূর্ণ অ্যান্টিজেন। কিন্তু এই হ্যাপটেন্স বা অসম্পূর্ণ অ্যান্টিজেন যদি কোনো প্রোটিন বাহক অণুর সঙ্গে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলতে পারি কমপ্লিট সম্পূর্ণ অ্যান্টিজেন। এটা হচ্ছে কি, ধরো এগুলো হচ্ছে অসম্পূর্ণ অ্যান্টিজেন, এটা হচ্ছে প্রোটিন, যদি এর সঙ্গে কি হয় এগুলো যুক্ত হয়ে যায়, তখন তাহলে আমরা বলবো কি কমপ্লিট বা সম্পূর্ণ অ্যান্টিজেন। যেমন ধরো আমাদের শরীরে বা ধরো আমার শরীরে পেনিসিলিন কি করা হয়েছে না প্রবেশ করানো হয়েছে বাইরে থেকে, দেখা যাচ্ছে যে সে আমার শরীরে গিয়ে কি করলো না কোনো রকম কোনো কাজ ইফেক্ট, কিছু ব্লাডে গিয়ে কোনো ইফেক্ট পড়লো না, তার মানে সে অসম্পূর্ণ অ্যান্টিজেন, কোনো কাজ, অর্থাৎ আমার ইমিউন সিস্টেম সাড়া দেয়নি,
কিন্তু ওটাই যদি তোমার শরীরের মধ্যে প্রবেশ করানো হয় বা তোমাদের শরীরের মধ্যে যদি প্রবেশ করানো হয়, তাহলে দেখা যাবে যে আমাদের শরীরে কিন্তু মানে ইমিউন সিস্টেম সাড়া দিচ্ছে, ভালোভাবে সাড়া দিচ্ছে। তার মানে কি, সেই অসম্পূর্ণ অ্যান্টিজেনটা আবার আমার শরীরে কিন্তু সম্পূর্ণ অ্যান্টিজেন হিসেবে কাজ করেছে। মানে সে কোনো একটা রাসায়নিক পদার্থ প্রোটিনের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে হ্যাপটোনস অসম্পূর্ণ প্রোটিন যে ধরো আমার দেহে সে কাজ করতে না পারে, আমার দেহে অসম্পূর্ণ প্রোটিন হয়ে থাকতে পারে, কিন্তু সেই জিনিস, একই জিনিস যদি তোমার শরীরে প্রবেশ করানো হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার শরীরে হয়তো সেটা কমপ্লিট অ্যান্টিজেন হিসেবে কাজ করছে। কেন, কিভাবে? এই যে বললাম বাহক অণু প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে কি না কমপ্লিট অ্যান্টিজেন। আচ্ছা, এরপর আর একটা টার্ম আছে, বললাম একটু আগে, কি এপিটোপ। থার্ড হচ্ছে এপিটোপ, বাংলায় কি এপিটোপ, তাই তো? আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এপিটোপ তাহলে কি বললাম, যে কি দেখালাম, যে যদি এটা প্যাথোজেন হয়, এটা যদি প্যাথোজেন হয়, তাহলে প্যাথোজেনের এইগুলো হচ্ছে তোমার কি অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, ঠিক আছে? তো প্যাথোজেনের অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটাকে বলা হচ্ছে এপিটোপ বা অ্যান্টিজেন ডিটারমিনেন্ট সাইট। এটা বলছি না, লিখে নেবে বা বই থেকে পড়ে নেবে। ওকে, এই অঞ্চলগুলোকে বলা হচ্ছে এপিটোপ। আর একটা কি দেখলাম, প্যারাটোপ। আর একটা কি দেখলাম, প্যারাটোপ, তাই তো? প্যারাটোপ। তো প্যারাটোপটা কি বললাম, যে যখন এটা প্যাথোজেন, এগুলো হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এই বাইন্ডিং সাইটে যখন অ্যান্টিবডিটা যুক্ত হচ্ছে, কি বললাম, অ্যান্টিবডির যে অঞ্চলে অ্যান্টিজেন যুক্ত হচ্ছে, তখন তাকে বললাম প্যারাটোপ, লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, আর কি টার্ম আছে? আর আছে অ্যাডজুভেন্ট। আর একটা টার্ম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট। অ্যাডজুভেন্ট, দেখো অ্যাডজুভেন্টটা কি না, বলছে যে অনাক্রমণ সংক্রান্ত প্রতিক্রিয়া সৃষ্টির তীব্রতা বাড়ানোর জন্য যে পদার্থকে অ্যান্টিজেনের সঙ্গে অথবা পৃথকভাবে দেহে প্রবেশ করানো হয়। বলছে আমাদের দেহে যে অনাক্রমণ তন্ত্র, সেটার যে প্রতিক্রিয়া মানে সেটা যে কার্যক্ষমতা, প্রতিক্রিয়া, সেটাকে তীব্রভাবে বাড়ানোর জন্য বাইরে থেকে কোনো পদার্থ বা অ্যান্টিজেনের সঙ্গে যখন কোনো পদার্থকে পাঠানো হয়, তখন তাকে বলা আছে অ্যাডজুভেন্ট। ওকে, লিখে নেবে। আর কি আছে? আর আছে অ্যান্টিজেনিসিটি। তাহলে অ্যাডজুভেন্ট বোঝা গেছে, যে ইমিউন সিস্টেমের তীব্রতাকে, প্রতিক্রিয়ার তীব্রতাকে বৃদ্ধি করার জন্য যখন কোনো পদার্থকে আমরা বাইরে থেকে যুক্ত পাঠাচ্ছি বা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত করানো হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডজুভেন্ট। আর কি বললাম, একটা টার্ম ইউজ করা হয়েছে, কি বললাম, অ্যান্টিজেনিসিটি। অ্যান্টিজেনিসিটি, এটা একটু কষ্ট করে লিখে নাও। অ্যান্টিজেনিসিটি হচ্ছে কি না, অ্যান্টিজেনের দ্বারা অ্যান্টিবডি সৃষ্টি উদ্দীপনা জাগানোর ক্ষমতা করেছে, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিজেনের দ্বারা। তাহলে এই ক্ষমতাটাকে বলা হচ্ছে অ্যান্টিজেনিসিটি। অ্যান্টিজেনের দ্বারা অ্যান্টিবডি তৈরির উদ্দীপনা জাগানোকেই বলা হচ্ছে কি অ্যান্টিজেনিসিটি। আর একটা টার্ম ইউজ করা হয়েছে ইমিউনোজেনিসিটি। 6 হচ্ছে ইমিউনোজেনিসিটি। ইমিউনোজেনিসিটিটা কি না, কোষ ভিত্তিক অনাক্রমতা সাড়া জাগানোর ক্ষমতাকে বলা হচ্ছে, অর্থাৎ টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, নেক্সট পরে আছে, পড়াবো। কোষ ভিত্তিক, অর্থাৎ কোষের উপর কোষ ভিত্তিক কিছু অনাক্রমতা আছে আমরা দেখব, দেহ ভিত্তিক কিছু অনাক্রমতা আছে আমরা দেখব। সেই কোষ ভিত্তিক অনাক্রমতার কি না, অনাক্রমতার সাড়া জাগানোকে বলা হচ্ছে, তাকে অ্যাক্টিভ করাকে বলা হচ্ছে কি না ইমিউনোজেনিসিটি। তাহলে অ্যান্টিজেন, ইমিউন সিস্টেম, ইমিউনিটি, অ্যান্টিজেন কি,
অ্যান্টিজেনের ধর্ম, অ্যান্টিজেনের বৈশিষ্ট্য, অ্যান্টিজেনের কয়টা ভাগে ভাগ করা হয়েছে, তার সঙ্গে কি পড়লাম ইম্পর্টেন্ট টার্ম এপিটোপ বা অ্যান্টিজেন ডিটারমিনিং সাইট, প্যারাটোপ বা অ্যান্টিজেন রিসেপশন সাইট, আচ্ছা বা রিসিভিং অ্যান্টিজেন রিসিভিং সাইট। আচ্ছা আর কি বললাম অ্যাডজুভেন্ট, যে বাইরে থেকে কোনো পদার্থ যখন প্রবেশ করানো হচ্ছে। আর কি পড়লাম না এপিটোপ প্যারাটোপ। আর কি পড়লাম অ্যান্টিজেনিসিটি আর ইমিউনোজেনিসিটি। ওকে, এরপর আমরা পড়ব যে এই যে অ্যান্টিজেন তৈরির জন্য কিছু সেল দায়ী, ঠিক আছে, অনাক্রম্যতন্ত্রের জন্য কিছু সেল দায়ী, অর্থাৎ অ্যান্টিজেন রিপ্রেজেন্টিং সেল। ওকে, দেখা যাক তাহলে।